ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের 3 নাম্বার চ্যাপ্টার। 10-এর ইতিহাসের 3 নাম্বার চ্যাপ্টারের বিষয়বস্তু হলো বিদ্রোহ, অভ্যুত্থান এবং আদিবাসী সম্প্রদায়ের একাধিক বিদ্রোহ, সেই সঙ্গে কিছু ধর্মীয় আন্দোলন। এই চ্যাপ্টারে যতগুলি আন্দোলন সংগঠিত হয়েছে সেগুলি সবই কৃষক আন্দোলন। বিভিন্ন নামে বিদ্রোহগুলি পরিচিত। আমরা একথা জানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে পলাশী যুদ্ধের পর ধীরে ধীরে দেওয়ানি লাভ, চার্টার আইন পাস, সনদ আইন পাস, ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা বিভিন্নভাবে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইন পাস করে কোম্পানি সরকার প্রতিষ্ঠিত করেছে। কোম্পানি সরকার অত্যাচারী সরকার। কোম্পানি সরকার শাসনের নামে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে শোষণ করেছে, অত্যাচার করেছে। ভারতবাসীর মধ্যে সবথেকে বেশি শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, লাঞ্ছিত মানুষ হলো কৃষক সম্প্রদায়। আর কৃষকদের মধ্যে বিরাট অংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা ভারতবর্ষে যুগ যুগ ধরে অস্পৃশ্য হিসাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, মানুষ হিসাবে মর্যাদা লাভ করেনি। সেই শ্রেণী হলো ভারতবর্ষের জনজাতির একটা বিরাট অংশ। আমরা দেখব যে এই চ্যাপ্টারে এই শ্রেণী আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাংলার পশ্চিমের জেলাগুলিতে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, জঙ্গলমহল, ধলভূম প্রভৃতি এলাকাতে তারা জঙ্গলে বসবাস করত এবং জঙ্গল কেটে তারা পতিত জমিকে চাষের উপযুক্ত করেছে। কিন্তু আমরা দেখেছি এই আদিবাসী কৃষকরা শোষিত, বঞ্চিত হয়েছে 3 দিক থেকে। এই সব অঞ্চলে বাইরে থেকে জমিদার শ্রেণী গিয়েছে এবং কৃষকদের উপর বিভিন্নভাবে কর আরোপ, মানসিক, আর্থিক, শারীরিকভাবে তারা অত্যাচার করেছে এবং শোষণ করেছে। তারপর যারা মহাজন শ্রেণী বাইরে থেকে গিয়েছে, তারা বিভিন্নভাবে আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের ফসল কেনার সময় তাদেরকে ঠকিয়েছে, বেশি ওজনের বাটখারা ব্যবহার করেছে, তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত করেছে। তারপর আমরা দেখব যে সেখানকার মানুষের মহাজনরা আগাম
অর্থ প্রদান করে, ধার দিয়ে, দাদন দিয়ে তাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে, শোষণের বেড়া জালে আবদ্ধ করে ফেলেছে। এদের বিরুদ্ধে, জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহ করলে সেখানে কোম্পানি সরকার জমিদারদের এবং মহাজনদের পক্ষ নিয়েছে। এহেন অত্যাচার, এহেন নিপীড়ন, এহেন শোষণ, বঞ্চনার হাত থেকে এই সমস্ত অঞ্চলের আদিবাসী কৃষক সমাজ তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা এই চ্যাপ্টারে 3টি বিষয় সম্পর্কে স্পষ্টভাবে ধারণা লাভ করব। তোমাদের ধারণা থাকতে হবে বিদ্রোহ কাকে বলে। বিদ্রোহ হলো প্রচলিত যে ব্যবস্থা, প্রচলিত যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তাতে যারা শোষিত বঞ্চিত হয় তারা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে প্রতিবাদ করলে তাকে বলে বিদ্রোহ। এই বিদ্রোহের সঙ্গে সশস্ত্র বিদ্রোহ হতে পারে, এই বিদ্রোহ আবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হতে পারে। ব্যক্তিগতভাবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, সমষ্টিগতভাবে অনেক মানুষ একজোট হয়ে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, এটা হলো বিদ্রোহ। এই প্রতিবাদ ব্যক্তিগত যেমন হবে, সমষ্টিগত যেমন হবে, তেমনি শান্তিপূর্ণভাবে হতে পারে, আবার সশস্ত্র হতে পারে, অস্ত্র নিয়ে লড়াই হতে পারে। নাম্বার 2, অভ্যুত্থান। এই অভ্যুত্থান শব্দটির সঙ্গে আমরা ঘনিষ্ঠ। অভ্যুত্থান আমরা শুনি, বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থান হলো প্রচলিত শাসন ক্ষমতায় যারা থাকে সেই শাসন ক্ষমতার অধিকারী তারা ছেড়েচেরি হতে পারে, মানুষের অধিকার স্বাধীনতা কেড়ে নিতে পারে। সেই সুযোগে দেশের সামরিক শক্তি সরকারকে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে সামরিক শক্তি বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করতে পারে, ক্ষমতাচ্যুত করে নিজেরা ক্ষমতা দখল করবে। হঠাৎই দেশের সামরিক বাহিনী তারা ক্ষমতায় আসে, অভ্যুত্থান। বিভিন্ন দেশে এইভাবে অভ্যুত্থান হয়েছে। তোমরা জানো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক, তাকে উচ্ছেদ করে মিলিটারি হেড ক্ষমতায় এসেছে। পাকিস্তানে এসেছে। অনেক দেশে আমরা দেখব সামরিক অভ্যুত্থানের সঙ্গে সশস্ত্র বিষয়টা, অস্ত্র নিয়ে লড়াই, এটা থাকবেই। এই লড়াই হচ্ছে সমষ্টিগত লড়াই। তাহলে অভ্যুত্থান কাকে বলে? প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে, প্রচলিত সরকারকে উচ্ছেদ করার জন্য সমষ্টিগতভাবে বহু মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াই করবে, এটা হচ্ছে অভ্যুত্থান। বিপ্লব, বিপ্লব সম্পর্কে তোমাদের ধারণা লাভ করতে হবে। বিপ্লব হচ্ছে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যে অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো জড়িত আছে, চলছে, সেই ব্যবস্থার বিরুদ্ধে হঠাৎ বড় ধরনের পরিবর্তন, হঠাৎই মৌলিক পরিবর্তন, হঠাৎ হলেও পরিবর্তনের জন্য ব্যবস্থার বিরুদ্ধে অর্থনৈতিক সামাজিক ক্ষোভ মানুষের মধ্যে পুঞ্জীভূত হয় এবং
প্রচলিত ব্যবস্থার কে পাল্টানোর জন্যে, মৌলিক পরিবর্তনের জন্য যে যে প্রতিবাদ সংগঠিত করে, আন্দোলন সংগঠিত করে, এটা সশস্ত্রভাবে হতে পারে, শান্তিপূর্ণভাবে হতে পারে, এটাকে বলে বিপ্লব। শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন বা মৌলিক পরিবর্তন এনে নতুন ধরনের শাসন ব্যবস্থা, নতুন ধরনের অর্থ কাঠামো গড়ে তোলাই হলো বিপ্লব। তোমরা জানো, তোমরা ক্লাস 9-এ পড়েছ, ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালে সেখানকার জনগণ সশস্ত্রভাবে লড়াই করেছে রাজতন্ত্রের বিরুদ্ধে। এটা সশস্ত্র লড়াই। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, আমেরিকার উপর ব্রিটিশের উপনিবেশ ছিল, 13টি উপনিবেশের জনগণ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1776 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা স্বাধীনতার যুদ্ধ আমেরিকার। 1783 সাল পর্যন্ত তারা যুদ্ধ করেছে। এটাকে স্বাধীনতার যুদ্ধ বলছে, এটাকে বিপ্লবও বলা যায়। বিপ্লব হচ্ছে, এই বিপ্লব হচ্ছে স্বাধীনতার জন্য বিদেশি শক্তিকে উচ্ছেদ করার বিপ্লব। আমরা দেখব যে 1949 সালে সেখানে চীনে বিপ্লব হয়েছে, সেখানে বিদেশি শক্তিকে উৎখাত করার জন্য নয়া গণতান্ত্রিক বিপ্লব হয়েছে। আমরা দেখব যে রাশিয়াতে 1917 সালের রুশ বিপ্লব হয়েছে, মার্চ মাসে রুশ বিপ্লব হয়েছে। আবার রাশিয়াতে 1917 সালে নভেম্বর বিপ্লব হয়েছে। নভেম্বর বিপ্লব হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। আর 1917 মার্চ মাসের বা ফেব্রুয়ারি মাসের যে বিপ্লব, এটাকে বলা হচ্ছে বুর্জোয়া বিপ্লব। ফরাসি বিপ্লব ও বুর্জোয়া বিপ্লব, মানে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসছে। তাহলে বিপ্লব, আবার এগুলি সশস্ত্র বিপ্লব, সশস্ত্র লড়াই আমরা দেখেছি। তারপরে আমরা 1688 সালে, আর একটু ব্যাকে গিয়ে আমরা আলোচনা করব যে 1688 সালে ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, উদীয়মান ধনিক বণিক শ্রেণী কাদের বলে? ইংল্যান্ডে সামন্তবাদ ছিল, জমিদার যোদ্ধা তারা বড় লোক ছিল। পাশাপাশি শহরে শিল্প কারখানা গড়ে উঠেছে। শিল্প কারখানার মালিক যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু অতি অল্প সময়ে ধনীতে পরিণত হয়েছে এবং ধনী হচ্ছে। তারা রাজনৈতিক ক্ষমতা পায়নি, তারা অর্থনৈতিক দিক থেকে ধনী, কিন্তু রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে তখনও আসেনি। তখন তারা লকের উদারনীতিবাদী যে তত্ত্ব, লকের যে ব্যক্তিগত স্বাধীনতা, এই যে ব্যক্তিগত স্বাধীনতা, এটা হলো পুঁজিবাদী ব্যবস্থাকে, অর্থাৎ সামন্তবাদী কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় শিল্পভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে 1688 সালে গৌরবময় বিপ্লব হয়। গৌরবময় বিপ্লব মানে এখানে বিপ্লবীরা সফল হয়েছে। আর এই বিপ্লবকে আবার রক্তপাতহীন বিপ্লব বলা হয়। রক্তপাতহীন মানে বিপ্লবে আমরা দেখলাম যে কয়েকটা বিপ্লবের কথা আলোচনা করলাম, সেখানে তোমার রক্তপাত হয়েছে, লোকক্ষয় হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বিপ্লবে কিন্তু রক্তপাত হয়নি। রাজা তার স্ত্রীকে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তার মিলিটারি বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে বিপ্লবীদের প্রতিরোধ করা দরকার ছিল, কিন্তু তা করেনি। তাহলে এটা রক্তপাতহীন বিপ্লব, শান্তিপূর্ণ উপায়ে বিপ্লব। এবার উদীয়মান ধনিক বণিক শ্রেণী, যারা হলো ক্যাপিটালিস্ট, যারা হলো মূলধনী শ্রেণী, শিল্পপতি শ্রেণী, বড় বড় ব্যবসায়ী শ্রেণী, তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী, মানে যারা উঠছে, তাদের উদয় হচ্ছে, তারা এবার পার্লামেন্টে ক্ষমতায় চলে আসলো। তাহলে এটা একটা বিপ্লব। এইবার আমরা দেখব ভারতবর্ষের ইতিহাসে যে কোম্পানি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তোমাদের আমি আগে বলেছি 1757 সালের পরে দেওয়ানি লাভের ফলে অর্থনৈতিক ক্ষমতা তারা নিয়েছে, নবাবকে রেখে দিয়েছে, নবাবের হাতে ক্ষমতা দেয়নি। কোম্পানির হাতে ক্ষমতা, নবাবের হাতে ক্ষমতা নেই, দায়িত্ব আছে, কোম্পানি দায়িত্ব পালন করছে না। তারপরে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর, 1773 সালে প্রথম ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং আইন পাশের মাধ্যমে ওয়ারেন হেস্টিংসকে নিয়োগ করেছে। যাই হোক, এইভাবে যে কোম্পানি শাসন শুরু হলো, তাতে আমরা দেখব যে কৃষকরা, আদিবাসী এলাকার যে কৃষক,
তারা খেটে খাওয়া মানুষ, তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাদের মধ্যে আমরা প্রথমে একটা বিদ্রোহের কথা উল্লেখ করব। মেদিনীপুর জেলাতে এবং তার পশ্চিম দিকের, উত্তর পশ্চিম দিকের এলাকাতে যে জঙ্গল ছিল, বিরাট জঙ্গল ছিল, সেই জঙ্গলমহল বলা হয়। সেখানকার মানে আন্দোলন দেখা দেয়, সেখানকার মানুষ আন্দোলন করেছিল। সেখানকার মানুষ কিন্তু কৃষিকাজ করত, পশুপালন করত, তার পাশাপাশি তারা জমিদারদের সৈনিক হিসাবে কাজ করত। জমিদারদের এদের পাইক বলা হতো। আর জমিদারদের কাছে যখন তারা পাইক হিসাবে কাজ করত, সেনার কাজ করত, তারা বেতন পেত না, বেতনের পরিবর্তে জমি পেত, নিষ্কর জমি, যে জমিতে তাদের কর দিতে হতো না জমিদারকে। তাদের যে জমিটা দেওয়া হতো সৈনিক হিসাবে, তোমার রাজার যে সৈনিক, জমিদারের যে সৈনিক, সেই জমি যারা সৈনিকরা পেত সেটা নিষ্কর জমি বলা হয়, এখানে কর দিতে হতো না। তো এই যে জমিদাররা আবার শোষিত ছিল, বঞ্চিত ছিল, তারা কোম্পানি শাসনের দ্বারা অত্যাচারিত হতো। তো এই অত্যাচারের বিরুদ্ধে জমিদাররা তোমার আন্দোলন শুরু করে। আর এই জমিদারদের পাইকরা, উপজাতি মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা জঙ্গল পরিষ্কার করে ছাপ করে জমি চাষযোগ্য করেছে, আর সেই জমিদাররা তোমার ব্রিটিশ সরকারের কাছ থেকে চুক্তি করে জমিদারি নিয়েছে। কিন্তু জমিদারদের অবস্থা, এরা মধ্যস্বত্বভোগী। হ্যাঁ, এদের যে এদের যে সেনা থাকতো, এদের পাইক বাহিনী বলা হতো। এরা সেনার কাজ করত, অসামরিক, এরা মিলিটারি না, কিন্তু এরা সেনার মতো কাজ করত। 1768 সালে আমরা দেখব যে মেদিনীপুরের যে ঘাটশালা জায়গা, সেই ঘাটশালা জমিদার জগন্নাথ সিংহ বিদ্রোহ ঘোষণা করল কোম্পানি সরকারের বিরুদ্ধে। কোম্পানি সরকারের বিরুদ্ধে জগন্নাথ সিংহ বিদ্রোহ ঘোষণা করলো। তখন জগন্নাথ সিংহের তোমার পাইক আছে, যারা 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 কৃষক, প্রকৃতপক্ষে যারা কৃষক, তারা কৃষিকাজই করতো, পশুপালন করতো, তারা হচ্ছে চোয়ার নামে পরিচিত। তারা কিন্তু জগন্নাথ সিংহের পক্ষে তারা লড়াই শুরু করে। এবার এই যে জগন্নাথ সিংহের যে লড়াই, বিদ্রোহ, এটা কৃষক জমিদারের বিদ্রোহ হলেও এর মূল শক্তি ছিল কৃষকরা, পাইকরা এবং উপজাতি মানুষেরা। এই যে বিদ্রোহ, এটা বাঁকুড়া, মেদিনীপুর এবং বীরভূম, ধলভূম এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ দমনে কোম্পানি মর্গান নামে একজন সেনাকে দায়িত্ব দিল, কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে মর্গান ব্যর্থ হলেন। এইবার জগন্নাথ সিং জমিদার আবার বিদ্রোহ শুরু করলো 1769 সালে জগন্নাথ সিং আবার বিদ্রোহ ঘোষণা করলো। এবার শেষ পর্যন্ত জগন্নাথ সিংয়ের পক্ষে 50,000 পাইক তারা যোগ দিয়েছিল। এই কৃষকরা যোগ দিয়েছিল, এই পাইকরা যোগ দিয়েছিল, এই সেনারা যোগ দিয়েছিল, যার ফলে তোমার চাপে পড়ে কোম্পানি সরকার ওয়ারেন হেস্টিংস এবার এখানে মেনে নিত। ওয়ারেন হেস্টিংস তখন আসেনি, নবাবকেই ক্ষমতায় রাখা হয়েছে। 1773 সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর হয়েছেন। যাই হোক, তখন ওয়ারেন হেস্টিংস আসেনি, এটা ভুল ইনফরমেশন বলে ফেলেছি। যাই হোক, এই তোমার চাপে পড়ে জগন্নাথের যে জমিদারি সেটা ফেরত দেয় কোম্পানি সরকার। এবার আমরা দেখব 1771 সালে ধাদক আর শ্যামগঞ্জনের নেতৃত্বে চোয়ার বিদ্রোহ হয়েছে। আমরা আগেই বললাম যে প্রথম চোয়ার বিদ্রোহ হচ্ছে জগন্নাথ সিংয়ের নেতৃত্বে, জমিদার জগন্নাথ সিংয়ের নেতৃত্বে, ঘাটশিলা বা দলভূমের জমিদার, ঘাটশিলার জমিদার বলবে। আর 1771 সালে ধাদক আর শ্যামগঞ্জনের নেতৃত্বে চোয়ার বিদ্রোহ হয়। এই বিদ্রোহ তোমার সফল হয়নি, এই বিদ্রোহকে দমন করে ফেলে কোম্পানি সরকার। তারপর আমরা দেখব 1771 সালে
1771 সালে হলো তোমার শ্যামগঞ্জনের নেতৃত্বে বিদ্রোহ হয়েছে। এটা ব্যর্থ হয়েছে আমরা বললাম। আমরা তারপরে দেখব যে 1783-84 সালে 1783-84 সালে তখন কিন্তু গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস বাংলার। আর 1789-90 সালে তখন বাংলার গভর্নর হলে কর্নওয়ালিস। খেয়াল রাখবে, গভর্নরের কার্যকাল তোমরা জানো। আর 1785 সালে তোমার কর্নওয়ালিস গভর্নর। তাহলে কর্নওয়ালিসের আমলে 1789-90 সালের হচ্ছে চুয়ার বিদ্রোহ দেখা দিল। আর বিদ্রোহ দেখা দিল তোমার 1783-84 সালে। এটা গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো এই যে বিদ্রোহ হলো, এই বিদ্রোহ তোমার দমন করে ফেলে কোম্পানি সরকার। এটা হলো আঞ্চলিক বিদ্রোহ, এটা কৃষকদের বিদ্রোহ। এই বিদ্রোহ ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ সমর্থন করেনি, বা অন্য পেশার মানুষ তারা সমর্থন করেনি, যোগ দেয়নি। আর সব থেকে বড় চুয়ার বিদ্রোহ হয়েছে তোমার 1798-99 সালে। 1798-99 সালে এটা হলো সব থেকে তোমার বড় চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহ মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ধলভূমে ছড়িয়ে পড়ে। নরহরি কবিরাজ ঐতিহাসিক তিনি বলছেন যে এটা হলো সবচেয়ে বড় বিদ্রোহ। এই বিদ্রোহ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন দুর্জন সিং নামে একজন জমিদার। এই বিদ্রোহ করেছে। দেখো, তাহলে আমরা যে এখানে চুয়ার বিদ্রোহ দেখলাম, তাতে আমরা ছামাক করে মনে রাখবো এটা জমিদারদের বিদ্রোহ। আর কৃষক পাইক যারা, তারাই কৃষক, আর তারাই পশু শিকার করছে, কৃষিকাজ করছে, এবং ওই জমিদারদের তোমার কি বলবো পাইক হিসাবে, সেনা হিসাবে কাজ করতো। তা আমরা দেখলাম যে জমিদারদের এই আন্দোলন, এটা মূলত কৃষকরাই এই আন্দোলন করেছে। এটা আদিবাসী তথা কৃষক আন্দোলন। এটা একটা বিদ্রোহ আমরা বলছি। এটা আমরা বিপ্লব বলতে পারছি না, আবার এটাকে আমরা অভ্যুত্থানও বলতে পারছি না। ইজ ইট ক্লিয়ার? এইবার আমরা আলোচনা করব রংপুরের বিদ্রোহ। দেখো, বিদ্রোহ কাকে বলে? ব্যক্তিগতভাবে প্রতিবাদ, আবার আমরা বলেছি সমষ্টিগতভাবে প্রতিবাদ। ওখানে চুয়ার বিদ্রোহে কৃষকরা জমিদার প্রথমে বিদ্রোহ শুরু করে, এবং জমিদারের আন্ডারে যারা পাইক ছিল তারা প্রতিবাদ করে, এবং সমষ্টিগতভাবে কৃষকরাও অত্যাচারিত ছিল। জমিদাররা যেমন শোষিত ছিল, জমিদারদের কাছ থেকে রাজস্ব বেশি আদায় করবার চেষ্টা করলে সেই রাজস্ব জমিদাররা কৃষকদের উপর চাপিয়ে দিত। চুয়ার বিদ্রোহের সময় জমিদাররা কৃষকদের উপরে এত পরিমাণ রাজস্ব চাপিয়েছে যে কৃষকরা দিতে পারত না। তখন কৃষকদের কাছ থেকে জমিদার আদায় করতে পারছেন, কৃষকরা তখন কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছে, বিদ্রোহ ঘোষণা করেছে। এই হলো আমরা আলোচনা। রংপুর যে বিদ্রোহ, এটা 1783, 1800 হবে না কোনোটাই, 1783। ওয়ারেন হেস্টিংস তখন গভর্নর। তোমরা জানো যে 1773 সালের যে প্রথম ব্রিটিশ পার্লামেন্ট আইন পাস করেছিল, রেগুলেটিং আইন পাস করেছে, তার মধ্য দিয়ে বাংলার গভর্নর হিসাবে ওয়ারেন হেস্টিংসকে নিয়োগ করা হয়েছে। এই রেগুলেটিং বা নিয়ন্ত্রণ আইনের মধ্য দিয়ে বাংলা তথা বাংলা বিহার উড়িষ্যাকে শাসন করার দায়িত্ব ওয়ারেন হেস্টিংস পেয়েছে। ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য দেবী সিংকে নিয়োগ করে। দেবী সিংয়ের পরিচয় কি? পশ্চিম ভারতের পানিপথের কাছে একটি গ্রামের মানুষ হলো দেবী সিং। দেবী সিং তোমার পানিপথের ওখান থেকে চলে আসেন মুর্শিদাবাদে আসার পরে তাকে ওয়ারেন হেস্টিংস দিনাজপুরের নাবালক রাজা রাধানাথের জমিদারি হিসাবে দেবী সিংকে নিয়োগ করে। রাধানাথের জমিদারি বলবো না, ইজারাদার, মানে খাজনা আদায় করবে,
দেবী সিং। তাহলে দিনাজপুরের ইজারাদার হিসাবে নিযুক্ত হলো কে? দেবী সিং। এবার দেবী সিং বিরাট পরিমাণ রাজস্ব নির্ধারণ করেন কৃষকদের উপরে। তো সে যে রাজস্ব দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে সম্ভব ছিল না। এটা দক্ষিণ দিনাজপুরেও তার ইজারাদারি ব্যবস্থা ছিল, রাজস্ব আদায় করতেন। তাহলে দেবী সিং অনেক পরিমাণ কর আদায় করেছে। আর দেবী সিংয়ের আন্ডারে অনেক মহিলা জমিদার ছিল, মহিলা জমিদারও কিন্তু তারা শোষিত ছিল। আর কৃষকরা তো শোষিত, বঞ্চিত, তারা রাজস্বের পরিমাণ এত বেশি ছিল যে তাদের দেওয়া সম্ভব ছিল না। এর উপরে ছিল তাদের উপরে অত্যাচার ছিল, দৈহিক নির্যাতন ছিল, মানসিক নির্যাতন ছিল, তাদের উপর আর্থিক দিক থেকে খুবই তাদের শোচনীয় অবস্থা। তাদের খাওয়া পড়ার বিরাট সমস্যা, মৌলিক সমস্যার সমাধান হতো না। তাহলে জমিদারি যে দেবী সিংয়ের নেতৃত্বে জমিদাররা কৃষকদের উপরে, আর চোয়ার বিদ্রোহে আমরা দেখেছি জমিদাররা আর কৃষকরা একদিকে, আর এখানে আমরা দেখব যে কৃষকরা দেবী সিংয়ের বিরুদ্ধে লড়াই করছে, দেবী সিংয়ের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন নুরুল উদ্দিন। তিনি নেতৃত্ব দিয়েছেন দেবী সিংয়ের বিরুদ্ধে। নুরুল উদ্দিন এখানে কৃষক যারা, তারা মুসলিম কৃষক, হিন্দু কৃষক, সবাই হিন্দু মুসলিম একজোট হয়ে দেবী সিংয়ের বিরুদ্ধে নুরুল উদ্দিনের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। সশস্ত্র বিদ্রোহ। আমি আগেই বলেছি বিদ্রোহ ব্যক্তিগতভাবে প্রতিবাদ হতে পারে, এটা সশস্ত্র বিদ্রোহ। এই বিদ্রোহে লাঠি, ফালা, বল্লম, এই সমস্ত তীর, ধনুক, এই সমস্ত বাতি নিয়ে দেবী সিংয়ের বিরুদ্ধে তার বাড়ি আক্রমণ করে, তার বাড়ি নিশ্চিহ্ন করে দেয় বিদ্রোহীরা, নিশ্চিহ্ন করে দেয়। এবং তোমার কর্মচারী যারা, দেবী সিংয়ের যারা কর্মচারী ছিল, ইজারাদারি ব্যবস্থাকে ফলপ্রসূ করবার জন্য যে কর্মচারী, তাদেরকে হত্যা করা হয়, বিদ্রোহীরা হত্যা করেছে। কোচবিহার, দিনাজপুর এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কৃষকরা তীর, ধনুক এই সমস্ত নিয়ে প্রায় 1000 সশস্ত্র বিদ্রোহী, তারা কিন্তু দেবী সিংয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, কর্মচারীদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়। এইবার সরকার উদ্যোগ নেয় এই বিদ্রোহ দমন করতে হবে। এবার সরকার এমনভাবে বিদ্রোহ দমন করলো, কোম্পানি সরকার, সেখানে তোমার কঠোর হাতে দমন করলো। কোম্পানির যারা বিদ্রোহী ছিল তাদের বাড়িঘর আবার পুড়িয়ে দিতে লাগলো, তাদেরকে হত্যা করা হলো। 1000 বিদ্রোহী তীর ধনুক নিয়ে লড়াই করছে, কিন্তু সরকারের পক্ষে বন্দুক আছে, অস্ত্রপাতি আছে, আগ্নেয়াস্ত্র আছে, তার মাধ্যমে বিদ্রোহীদের দমন করে। তোমার মৃত্যুবরণ করে বিদ্রোহীরা প্রায় 1000 জনকে তোমার হত্যা করা হয়েছিল। 1000 জনকে, আমি বিদ্রোহীরা 1000 জন আক্রমণ করেছিল তা নয়, বিদ্রোহীরা অনেক হাজার, কিন্তু এখানে 1000 জনকে হত্যা করা হয়েছিল, বহু মানুষকে নিহত করা হয়েছিল এবং বিদ্রোহীর নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। বিদ্রোহ দমিত হলো ঠিক, কিন্তু বিদ্রোহীরা বীরের মতো মৃত্যুবরণ করেছে। দেখো, কোম্পানি গভর্নমেন্ট, কোম্পানি সরকার, তাহলে ইজারাদারির যে ব্যবস্থা সেটা কোম্পানি সরকার চালু করেছিল। আমরা বলেছি যে ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন যে এই যে ইজারাদারি ব্যবস্থা, এটা ভালো না, এটাকে তখন তুলে দিলেন। কর্নওয়ালিস পরবর্তীকালে তোমরা জানো যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি বিচ্যুতি আছে, আমি অন্য ভিডিওতে বানাবো। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব। তাহলে আমরা দেখলাম যে আমরা আলোচনা করেছি বিদ্রোহ কাকে বলে, আমরা আলোচনা করেছি অভ্যুত্থান কাকে বলে, আমরা আলোচনা করেছি বিপ্লব কাকে বলে, এবং আমরা দেখব যে বাংলাতে যে বিদ্রোহ, কৃষক বিদ্রোহগুলি হয়েছে, সেই বিদ্রোহগুলি আঞ্চলিক বিদ্রোহ হলেও বিদ্রোহ অনেকটা ছড়িয়ে গিয়েছিল সেই অঞ্চলের অনেক গ্রামে। যেমন চোয়ার বিদ্রোহ প্রায় 100টা গ্রামে ছড়িয়ে গিয়েছিল। লাঠি, ফালা, বল্লম, তীর, ধনুক এইসব নিয়ে তারা লড়াই করেছে। আমরা চোয়ার বিদ্রোহের ক্ষেত্রে দেখেছি জমিদাররা নেতৃত্ব দিয়েছে, জমিদাররা কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আর রংপুর বিদ্রোহে আমরা দেখলাম যে কৃষকরা জমিদারের
ইজারাদারের বিরুদ্ধে, ইজারাদার এখানে জমিদারি ব্যবস্থা বলবো না, ইজারাদারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, অত্যাচারী ইজারাদার তার প্রতিবাদ করেছে এবং এই বিদ্রোহটাকে দমন করেছে। যাই হোক, আমরা দুটো বিদ্রোহ নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব, আরও বিদ্রোহ আছে। তোমার আজকের আলোচনা তাহলে চোয়াল বিদ্রোহ আর রংপুর বিদ্রোহ, এই ভিডিওটা ভালো করে দেখবে এবং তোমরা এটা ভিডিও চালিয়ে লিখে নিবে, খাতায় পয়েন্ট আউট করে লিখে নিবে, ভালো হবে। এই বলে আজকে আমি আলোচনা শেষ করব। তবে একটা কথা, তোমরা যারা এখনও আমার চ্যানেল হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের চ্যানেল, তোমরা জানো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। হ্যাঁ, এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।